হোটেল রুমের মধ্যে শহরের জনপ্রিয় এক রাইটারের স্ত্রীর মরদেহ পাওয়া যায়। পুলিশের সন্দেহ ওই রাইটারই তার স্ত্রীকে খুন করেছে। তবে পুলিশ তাকে ধরার আগেই সে পালানোর চেষ্টা করে। কাকতালীয়ভাবে সে এমন এক অ্যাপার্টমেন্টে আশ্রয় নেয়, সেখানে ওই ফ্ল্যাটের মালিকের খুন হয়। খুনের সময় ফ্ল্যাটে দুজন উপস্থিত ছিল, ওই রাইটার এবং মৃত ব্যক্তির স্ত্রী। পুলিশের চোখে তারা দুজন যেমন প্রত্যক্ষদর্শী, তেমন দুজনই সাসপেক্ট। তাদের কেউ একজন তো খুনটি করেছে। এখন পুলিশকে খুঁজে বের করতে হবে কে সত্যি বলছে, কে মিথ্যা বলছে। এমন এক গোলকধাঁধা যেখানে কোনটা সত্যি কোনটা মিথ্যা খুঁজে বের করাটাও কঠিন। এমত অবস্থায় পুলিশ কি আসল খুনিকে ধরতে পারবে? আর ওই ফ্ল্যাটেই বা কী ঘটেছিল জানতে আপনাকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি হিন্দি ভাষায় মুক্তি পাওয়া ক্রাইম মিস্ট্রি থ্রিলার মুভি ইত্তেফাকের কথা। মুম্বাই, সময়টা মধ্যরাত। পুলিশ একটি কার ধরতে চেষ্টা করছে। কারটি যে ড্রাইভ করছে তার নাম বিক্রম শেঠি। বিক্রম পুলিশের হাত থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু হঠাৎ অসতর্কতাবশত তার কারটি উল্টে যায়। বিক্রম গুরুতর আহত হয়, কিন্তু পুলিশের হাত থেকে বাঁচার জন্য সে দৌড়ে পালানোর চেষ্টা করেই যাচ্ছে। এভাবে একসময় বিক্রম একটি অ্যাপার্টমেন্টের মধ্যে ঢুকে পড়ে। পুলিশ তখনও আশেপাশের এরিয়াতে বিক্রমকে খুঁজেই যাচ্ছে। এর মধ্যে বৃষ্টি শুরু হয়। পুলিশের একটি গাড়ি ওই অ্যাপার্টমেন্টের মধ্যে ঢোকে। তারা ওয়াচম্যানের কাছে জানতে চায় 6 ফিট লম্বার কেউ একজন এখান দিয়ে ঢুকেছে কিনা। ওয়াচম্যান জানায় তার পেট খারাপ, সে ওয়াশরুমে ছিল তাই সে দেখতে পায়নি। তবে এখানে তার একটি কুকুর বাঁধা, এজন্য সে বলে ভিতরে কেউই ঢুকেনি, কারণ ঢুকলে অবশ্যই কুকুর শব্দ করত। এজন্য পুলিশের ওই টিম চলে যাচ্ছিল। ঠিক তখনই একটি মেয়ে এসে তাদের পথ আটকে দেয়। এই মেয়েটির নাম মায়া। মায়ের কথা মতো পুলিশের ওই টিম দ্রুত মায়ের অ্যাপার্টমেন্টে গিয়েই দেখে বিক্রম সেখানে দাঁড়িয়ে আছে, পাশেই মায়ের হাজব্যান্ড শেখরের ডেড বডি। সাথে সাথে পুলিশ বিক্রম গ্যারেজ সিন চলে যায় পরদিন সকালে। ইনি হচ্ছেন ডিসিপি দেব সিনহা। ওই অ্যাপার্টমেন্টে খুনের খবর পাওয়া মাত্রই দেব সেই অ্যাপার্টমেন্টে চলে যায়। অ্যাপার্টমেন্টের মধ্যে যখন ফরেন্সিক টিম তাদের আলামত সংগ্রহের কাজ করছে, বাইরে মিডিয়া ভিড় করে আছে। দেব ভিতরে যাওয়া মাত্রই ইন্সপেক্টর গৌতম জানায় সব কিছু আন্ডার কন্ট্রোলে আছে। এরপর দেব পুরো ঘর এবং ডেড বডি পর্যবেক্ষণ শুরু করে। এই কেসটি একটি হাই প্রোফাইল কেস, কারণ এই কেসে যাকে গ্রেপ্তার করা হয়েছে বিক্রম শেঠি, সে ইউকের একজন পপুলার নোবেলিস্ট। গত রাতেই তার লেটেস্ট নোবেলটি রিলিজ হয়েছে, আর সেই জন্য বিক্রম তার ওয়াইফ ক্যাথরিনকে নিয়ে ইন্ডিয়াতে এসেছিল। তবে গত রাতে হোটেলের রুমের মধ্যে ক্যাথরিনের ডেড বডি পাওয়া গেছে। তাই এখন বিক্রমের উপর 2টি মার্ডার কেস। একটি তার নিজ স্ত্রী ক্যাথরিনের মার্ডার কেস, অন্যটি হচ্ছে ওই অ্যাপার্টমেন্টের শেখরের মার্ডার কেস। আবার শেখর ছিল একজন নামি দামি লয়ার, এই জন্য এই কেসটি খুবই সেন্সিটিভ। এদিকে দেব পর্যবেক্ষণ করছে। ড্রয়িং রুমের মধ্যে টেবিল ভেঙে কাঁচ এলোমেলো পড়ে আছে, টেবিলের গায়ে রক্ত লেগে আছে। তাই ইন্সপেক্টর গৌতমের ধারণা টেবিলের উপর পড়ে মাথায় আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে। কিন্তু মাথার আঘাতের চিহ্ন দেখে দেবের ধারণা এটা টেবিলে পড়ে গিয়ে মৃত্যু হয়নি, ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছিল। অবশ্য ঘরের মধ্যে খুঁজতে খুঁজতে সোফার নিচে একটি ফ্লাওয়ার বেস পাওয়া যায়, যার নিচে রক্ত লেগে আছে। তাই প্রাথমিকভাবে ধারণা করা হয় এটাই মার্ডার ওয়েপন, মানে এটা দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। তবে সেটি টেস্ট করার জন্য ফরেন্সিকে পাঠানো হয়। এরপর ঘরের ভিতর এবং বাইরের ডাস্টবিন চেক করা হয়। ভিতরে ডাস্টবিনে তেমন কিছু না পেলেও বাইরে থাকা ডাস্টবিনের মধ্যে পোড়া কয়েকটি ফটো পাওয়া যায়, যেগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ এই ফটোগুলো পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এরপর দেব সোজা পুলিশ কমিশনারের সাথে দেখা করে, কারণ বিক্রম শেঠি একজন ইউকে সিটিজেন, তার উপর তার অনেক লিঙ্কও আছে। আবার অ্যাম্বাসি থেকে পলিটিক্যাল প্রেশারও আসছে। তাই বিক্রমকে কোনো এভিডেন্স ছাড়া তারা এভাবে আটকে রাখতে পারছে না। এই জন্য কমিশনার দেবকে বলে দেয় 3 দিনের মধ্যে যেভাবে হোক তোমাকে এই কেসটি সলভ করতে হবে। যদিও 3 দিনের মধ্যে এমন একটি জটিল কেস সলভ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার, তারপর কমিশনার আস্থা দেব এটি পারবে। তাই সেই বিষয়টা মাথায় রেখেই দেব তদন্ত শুরু করে। আর এখান থেকে ফিরেই দেব বিক্রমের জবানবন্দি নেওয়া শুরু করে। দেব বিক্রমকে প্রথমেই বলে দেয়, দেখো ভাই, আমি নির্দোষ, আমি কিছু করিনি। এই সকল কথাবার্তা না বলে সোজা পয়েন্টে চলে আসো। তোমার উপর 2টি মার্ডার কেসের চার্জ লাগানো হয়েছে, তাই যেটা সত্যি সেটা আমাকে বলো। এরপর বিক্রম বলতে শুরু করে। বিক্রম বলে, গত রাতে আমার নতুন বইয়ের লাউঞ্জ পার্টি ছিল। সন্ধ্যা 7:30 থেকে আমি সেখানে ছিলাম। আর ক্যাথরিনের কথা বলে যে অনেক জার্নি করে আসায় ওর শরীরটা খারাপ ছিল, তাই ক্যাথরিন হোটেলে রেস্ট করছিল। কিন্তু দেবের কথা, যে কোম্পানি তোমার বুক লাউঞ্জ করছিল ওই কোম্পানি সিও হচ্ছে ক্যাথরিন। ক্যাথরিন তোমার বুক লাউঞ্জ করতে লন্ডন থেকে ইন্ডিয়া এলো, আর লাউঞ্জ পার্টিতে না থেকে হোটেলে ঘুমিয়ে রইল। এটা তুমি আমাকে বিশ্বাস করাতে চাও? বিক্রম বলে, দেখুন, ক্যাথরিনের ছোটবেলা থেকে হার্টের সমস্যা, গত কয়েক মাস যাবৎ ওর বেশি প্রবলেম হচ্ছিল। তাই আমি ওকে বলেছিলাম হোটেলে রেস্ট করতে। আর পার্টি শেষ করে আমি যখন হোটেলে ফিরে আসি, রুমে নক করলে ক্যাথরিন দরজা খুলছিল না। তখন আমার কাছে থাকা কার্ড দিয়ে আমি ভিতরে ঢুকি। পুরো সুইটে খুঁজেও আমি ক্যাথরিনকে না পেয়ে অবশেষে ওয়াশরুমে গিয়ে দেখি
ফ্লোরের মধ্যে ক্যাটরিনের রক্তাক্ত বডি পড়ে আছে। দেব বলে, তারপর তুমি পুলিশকে ফোন করেছ। পুলিশ গিয়েছে, কিন্তু তুমি পালিয়ে গিয়েছিলে। পালালে কেন? বিক্রমের কথা আপনারা যেভাবে কথা বলেন, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, এই জন্য পালিয়েছি। তবে এক্স্যাক্টলি কী ঘটেছিল চলুন সেটাই দেখে আসি। সিন গত রাতে। ক্যাটরিনের ডেড বডি দেখা মাত্রই বিক্রম পুলিশকে কল করায় পুলিশ এসেছিল, কিন্তু পুলিশ বিক্রমকে সন্দেহ করে বিক্রমকে থানায় নিয়ে যেতে চাচ্ছিল। আর সেখানে বিক্রমের খটকাটা লাগে, কারণ বিক্রমের কথা আমি নিজে আমার ওয়াইফের মৃত্যুর খবরটি আপনাদের দিয়েছি, আর আপনারাই আমাকে খুনি ভেবে আমাকে অ্যারেস্ট করতে চাচ্ছেন। তার উপর আবার হাবিলদার তাম্বে বারবার লকআপের বিভিন্ন বিষয় নিয়ে বিক্রমকে ভয় দেখাচ্ছিল। এই জন্য বিক্রম ওয়াশরুমের কথা বলে ওয়াশরুমে যায়, কিন্তু তাম্বেরা যখন বডি নিয়ে ব্যস্ত ছিল এই সুযোগে বিক্রম সেখান থেকে পালিয়ে গিয়েছিল। বিক্রমের কথা শুনে দেব বলে, দেখো ভাই, পালিয়ে তুমি বড় ভুল করেছ, কারণ এখন সন্দেহটা তোমার উপরই যাচ্ছে। তবে মানলাম তুমি ভয় পেয়ে পালিয়েছিলে। শেখরকে কেন মেরেছ? বিক্রম বলে, শেখরকে আমি কেন মারব? আমি তোকে চিনি না। বিক্রমের কথা মতো বিক্রম গত রাতে ওভার স্পিডে কার ড্রাইভ করার সময় আইল্যান্ডের উপর কার উঠে যাওয়ায় তার কারটি উল্টে যায়, আর বিক্রম আহত হয়ে পাশের ওই অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েছিল। তবে অ্যাপার্টমেন্টে ঢোকার পর প্রথমে বিক্রমের মায়ের সাথে দেখা হয়। বিক্রম মায়াকে হেল্প করতে অনুরোধ করছিল, কিন্তু মায়া বিক্রমকে দেখে বারবার বলছিল আপনি এখান থেকে চলে যান। তারপরে বিক্রম মায়াকে অনেক অনুরোধ করে যে অ্যাটলিস্ট আমাকে একটি কল করতে দিন, আমি আমার ডক্টরকে কল করব। আর বিক্রমের এই পরিস্থিতি দেখে মায়া বিক্রমকে মাত্র একটি কল করার সুযোগ দিতে চায়। মায়া বিক্রমকে ঘরের মধ্যে নিয়ে যায় এবং কিছুক্ষণ অপেক্ষা করতে বলে ফোন আনতে তার বেডরুমে যায়। আর তখনই বিক্রম খেয়াল করে ঘরের মাঝখানে টেবিলের ভাঙা কাঁচ পড়ে আছে। আবার মায়াকে দেখা যায় তার বেডরুম বাইরে থেকে লক করে রেখেছে। মায়া বিক্রমকে তার ফোন দিয়ে বলছিল, যাকে কল করা তাড়াতাড়ি করুন, আমার হাজব্যান্ড যে কোনো সময় চলে আসতে পারে। তবে বিক্রম যখনই কল করতে যাবে তখনই টিভিতে ক্যাথরিনের মার্ডার নিউজটি আসে, যেখানে মিডিয়া বিক্রমকে খুনি বলছে। আর এটা দেখা মাত্রই মায়া বিক্রমের থেকে ফোন কেড়ে নিতে চাচ্ছিল। বিক্রমকে তখনই বের হয়ে যেতে বলছিল। অবশ্য বিক্রম বোঝানোর চেষ্টা করছে আমি খুন করিনি, আমি পুলিশকে কল করেছিলাম। কিন্তু মায়া এতটাই ঘাবড়ে গিয়েছিল, মায়া ডাইনিং টেবিল থেকে ফল কাটার ছুরি নিয়ে বিক্রমকে বের হয়ে যেতে বলছিল। আর ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। মায়া দরজা খুলে দেখে তাদের কাজের মহিলা এসেছে, কিন্তু মায়া তাকে ঘরে ঢুকতে না দিয়ে আগামীকাল আসতে বলে দরজা লাগিয়ে দেয়। বিক্রম তখন পিলারের পিছে দাঁড়িয়েছিল। কিন্তু দেবের কথা, মায়া যদি তোমাকে দেখে ভয় পেয়ে থাকে তাহলে দরজা খুললো, তুমি দূরে ছিলে, ও পালালো না কেন? ও তো পালাতে পারত। বিক্রম বলে, সেটা তো আমিও বুঝতে পারিনি, ও কি মনে করে পালায়নি। আমার মনে হয়েছিল ও আমাকে হেল্প করতে চেয়েছিল। বিশেষ করে আমি যখন ঘরে ঢুকেছিলাম তখন থেকে ঘরের মধ্যে সব কিছু আমার আজব লাগছিল। যেমন ঘরের মধ্যে টেবিলের ভাঙা কাঁচ পড়ে আছে, মায়ের গলায় আঘাতের চিহ্ন, আবার বেডরুমও বাইরে থেকে লক করে রেখেছে। এমনটা কে করে? কিছু তো একটা ও লুকাচ্ছিল। দেব বলে, তার মানে মায়া ওর হাজব্যান্ডকে খুন করে বেডরুমের মধ্যে লুকিয়ে রেখেছিল, আর কাকতালীয়ভাবে তুমি তোমার ওয়াইফকে খুন করে ওই ফ্ল্যাটে গিয়ে আশ্রয় নিয়েছ যেখানে একজন ওয়াইফ তার হাজব্যান্ডকে খুন করেছে। দেবের ধারণা বিক্রম একজন রাইটার, আর এরকম গল্প রচনা করা তার জন্য কোনো বিষয় না। তাই বিক্রমের কোনো কথাই দেবের বিশ্বাস হচ্ছে না। এর মধ্যে ইন্সপেক্টর গৌতম এসে জানায় মায়া এসেছে। তাই দেব মায়ের সাথে কথা বলতে যাচ্ছিল, তবে যেতে যেতে সাব ইন্সপেক্টর কদমের সাথে কথা বলে, আর কদম জানায় দুইবারই বিক্রমকে সেই অ্যারেস্ট করেছে। তবে কদম আরও জানায় বিক্রমের নামে আরেকটু কেস আছে। কয়েকদিন আগে একটি মেয়ে সুইসাইড করেছিল, ওই মেয়েটির বাবা বিক্রমের নামে কেস করেছে। এরপর দেব মায়ের সাথে কথা বলে। দেবের কথা, বিক্রম যেহেতু শেখরকে জানতো না, তাহলে একজন অচেনা মানুষকে কেন মারবে? এখানে তো খুনের কোনো মোটিভই দেখা যাচ্ছে না। অবশ্য মায়ের কথা, যে নিজের স্ত্রীকে খুন করতে পারে তার জন্য একজন অচেনা ব্যক্তিকে খুন করা কোনো বিষয় না। আর শেখর আমাকে বাঁচানোর চেষ্টা করছিল। দেব জানতে চায় আসলে এক্স্যাক্টলি গতরাতে কি কি ঘটেছিল আমাকে খুলে বলুন। এরপর মায়া বলতে শুরু করে। মায়ের ভাষ্যমতে গতরাতে কলিং বেলের শব্দ পেয়ে মায়া দরজা খুলেছিল, আর ঠিক তখনই বিক্রম ঢুকে মায়ের মুখ চেপে ধরে। কিন্তু মায়া বিক্রমের হাত থেকে বাঁচার জন্য বেডরুমের দিকে ছুটে গেলে বিক্রম বেডরুমে গিয়ে মায়াকে ধরে নিয়ে আসে। আর এরপর ডাইনিং টেবিল থেকে ছুরি নিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করলে বিক্রম সেই ছুরিটি নিয়ে নেয়। আর ঠিক তখনই কাজের মহিলা আসে। বিক্রম তখন দরজার পাশে ছুরি নিয়ে দাঁড়িয়েছিল, তাই বিক্রমের ভয়ে মায়া কাজের মহিলাকে ঘরে ঢুকতে না দিয়ে আগামীকাল আসতে বলে দরজা বন্ধ করে দিয়েছিল। এরপর বিক্রম মায়াকে সোফায় এনে বসায়। ঠিক তখনই টিভিতে ক্যাথরিনের মার্ডারের নিউজটি আসে, আর এটা দেখে মায়া প্রচণ্ড ভয় পেয়ে যায়। মায়া তখন সুযোগ বুঝে দরজা খুলে অ্যাপার্টমেন্ট থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু বিক্রম মায়ের মুখ চেপে ধরে আবার মায়াকে ফ্ল্যাটের মধ্যে নিয়ে আসে। এ পর্যন্ত শোনার পর দেব একটু ব্রেক নেয়, আর বাড়ি এসে দেখে কয়েকদিন আগে যে মেয়েটি সুসাইড করেছিল, মানে যে মেয়েটির বাবা বিক্রমের নামে মামলা করেছিল, ওই লোকটি থানার সামনে ঝামেলা করছে।
এই জন্য দেব ওই মেয়ের বাবার সাথে কথা বলে। এই লোকটার নাম হচ্ছে শাস্ত্রী। মূলত কয়েকদিন আগে শাস্ত্রী যখন মামলা করেছিল তখন পুলিশ কোনো গুরুত্বই দেয়নি। আজ যখন পুলিশের প্রয়োজন পড়েছে তখন তাকে ডাকা হয়েছে। কিন্তু শাস্ত্রীর কথা, আমি আপনাদের মতো নয়, আমি আপনাদের মতো বিহেভ করব না, আমি সব খুলে বলবো। দেব শুধু তার কাছে জানতে চায় আপনার মেয়ে কীভাবে মারা গিয়েছিল। শাস্ত্রীর কথা, আমার মেয়ে সুসাইড করেনি, আমার মেয়েকে খুন করা হয়েছিল। বিক্রম সেটি আমার মেয়েকে খুন করেছিল। এখানে আমরা শাস্ত্রীর কথা আরও জানতে পারি। শাস্ত্রীর মেয়ের নাম ছিল নিত্যা। নিত্যাকে 5 জন গ্যাংরেপ করেছিল। আর বিক্রম সেটি জানার পর বিক্রম নিত্যার উপর একটি নোবেল লিখতে চেয়েছিল। বিক্রম বলেছিল সে যদি বইয়ের মাধ্যমে নিত্যার সাথে ঘটা ঘটনাগুলো প্রকাশ করে তাহলে অনেক রেপ ভিকটিমরা উপকৃত হবে। তবে বিক্রম ওয়াদা করেছিল নিত্যার নাম কখনোই আসবে না। এই জন্য নিত্যার থেকে সম্পূর্ণ স্টোরি জানার পর বিক্রম বই প্রকাশ করে। কিন্তু বিক্রম তার ওয়াদা রাখেনি। বিক্রম নিত্যার নাম প্রকাশ করে দেয়। আর এজন্যই তখন প্রত্যেকটা নিউজ চ্যানেলে নিত্যার নাম এসে পড়ে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই নিত্যাকে কল করতে শুরু করে। সবাই নিত্যাকে অন্য চোখে দেখতে শুরু করে, যেটা নিত্যা মেনে নিতে পারছিল না। এমনকি রাস্তাঘাটে বের হলেও বিভিন্ন জায়গায় মিডিয়ারা এসে তাকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। ওই সময় শাস্ত্রী একদিন নিত্যাকে নিয়ে বিক্রমের সাথে দেখা করতেও গিয়েছিল। কিন্তু বিক্রম তাদেরকে দেখেও না দেখার ভান করে চলে যায়। তখন স্পষ্টই তারা বুঝতে পারে বিক্রম তাদেরকে ধোঁকা দিয়েছে। আর সমাজে বিভিন্ন কথা এবং মানসিক প্রেসারে পড়ে নিত্যা আত্মহননের পথ বেছে নিয়েছিল। আর এজন্যই শাস্ত্রী বিক্রমের নামে হত্যা মামলা করেছে। সিন চলে যায় রাতে। গৌতম দেবকে বলছিল মায়া এবং বিক্রম দুজনই যে স্টোরি বলছে দুটোই বিশ্বাসযোগ্য। এখন শুধু তাদের খুঁজে বের করতে হবে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে। কিন্তু দেবের কথা, বিক্রম সত্যি বলছে না মায়া সত্যি বলছে, আমাদের মূল সত্যিটাকে খুঁজে বের করতে হবে। কিন্তু হাতে সময় আছে মাত্র 2 দিন। এই 2 দিনের মধ্যে এত জটিল কেস কীভাবে সলভ করা সম্ভব? সিন চলে যায় পরবর্তী দিন। দেব থানায় এসেই বিক্রমের কাছে পরবর্তী স্টোরি জানতে চায়। মানে বিক্রম যে পর্যন্ত বলেছিল তারপর কি হয়েছিল সেটা জানতে চাচ্ছে। বিক্রম বলে কাজের মহিলা যাওয়ার পর আমি মায়াকে আমার সিচুয়েশন খুলে বলি। আর বিক্রমের তথ্য মতে মায়া সেটা বিশ্বাসও করেছিল। বিক্রমের ওই অ্যাক্সিডেন্টে বিক্রমের পেটে আঘাত লেগেছে। আর মায়া সেটা বুঝতে পেরে ফার্স্ট এইড বক্স এনে বিক্রমকে ফার্স্ট এইড দিচ্ছিল। তখন বিক্রম মায়ের কাছে জানতে চায় আমার কি স্যারেন্ডার করা উচিত। কিন্তু মায়ের কথা, তোমার কি মনে হয় পুলিশ তোমার সাহায্য করতে চায়? পুলিশ তো শুধুমাত্র কেস সলভ করতে চাচ্ছে। চিন্তা করো না, আমার হাজব্যান্ড একজন লয়ার, তার আসার সময় হয়ে গেছে। এত সময় লেট করেছে যেহেতু দেখা করেই যাও। টিভিতে তখনও বিক্রমের ওই নিউজগুলো দেখাচ্ছিল। আর এগুলো দেখে বিক্রম আরও ঘাবড়ে যাচ্ছে। এই জন্য মায়া টিভি অফ করে বিক্রমকে ড্রিঙ্কসের অফার করে। এমনকি নিজে হাতে দুজনের জন্য ড্রিঙ্কস করে নিয়ে আসে। আর বিক্রমের কাছে এই ড্রিঙ্কসের ব্যাপারে জানতে পেরে দেব মায়াকেও ওই ড্রিঙ্কসের ব্যাপারে বলে। আবার এর সত্যতাও পাওয়া গেছে, কারণ মায়েদের ফ্ল্যাট থেকে 2টি গ্লাস উদ্ধার করা হয়েছে। সেখানে একটি গ্লাসে মায়ের ফিঙ্গারপ্রিন্ট এবং আরেকটি গ্লাসে বিক্রমের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। অবশ্য মায়ের কথা, আমি নিজের ইচ্ছায় বিক্রমের সাথে ড্রিঙ্ক করিনি, বিক্রম আমাকে ড্রিঙ্ক করতে বাধ্য করেছিল। মায়ের ভাষ্য মতে গত রাতে যেমনটা হয়েছে, বিক্রম ঘরের মধ্যে শেকড় থাকা কিছু ডকুমেন্টস খুঁজছিল। কিন্তু মায়া বারবার চেষ্টা করছে কিভাবে বিক্রমের হাত থেকে সে বাঁচবে। এর জন্য পানি খাওয়ার কথা বলে মায়া তাদের প্যান্টির দিকে চলে যায়। আর সেখান থেকে লুকিয়ে মায়ের টর্চ লাইটটি নিয়ে তার পকেটে রেখে দেয়। আর তখনই বিক্রম এসে পড়ায় মায়া বিক্রমকে ড্রিঙ্কসের অফার করে। আর ঠিক এরপরই মায়া বিক্রম এবং তার জন্য ড্রিঙ্কস তৈরি করেছিল। মায়ের তথ্য মতে এটাই ছিল ড্রিঙ্কসের বিষয়। আর ড্রিঙ্কস করতে করতে বিক্রম মায়ের বডিতে টাচ করার চেষ্টা করছিল। তখন মায়া ওয়াশরুমে যেতে চায়। বিক্রম বলছিল তার আগে আমাকে ফার্স্ট এইড বক্স দিয়ে যাও। মায়া জানায় সেটা বাথরুমে আছে। অবশ্য মায়া বাথরুম থেকে বক্সটি দিয়েও দেয়। এরপর মায়া ওয়াশরুম ইউজ করতে চাচ্ছিল, কিন্তু বিক্রম দরজা বন্ধ করতে দিতে চাচ্ছে না। মায়া বলে অ্যাটলিস্ট ঘুরে তো দাঁড়াবে। অবশ্য বিক্রম ঘুরে দাঁড়ালে মায়া বাথরুম ইউজ করার নাম করে জানালা দিয়ে নিচে ওয়াচম্যানকে টর্চ দিয়ে সিগন্যাল দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু কিছুতেই ওয়াচম্যান তার সিগন্যাল দেখতে পাচ্ছে না। এক পর্যায়ে বিক্রম ঘুরে দাঁড়ালে মায়া বিক্রমের সাথে আবার চলে আসে। তবে বিক্রম বুঝতে পারছিল মায়া কিছু একটা করার চেষ্টা করছিল, এই জন্য মায়ের গলা চেপে ধরে। অবশ্য বিক্রম এই সব কিছু অস্বীকার করছে। বিক্রমের কথা, আমি কেন ওর সাথে জবরদস্তি করতে যাব, ও তো স্বেচ্ছায় আমার সাথে সব কিছু করছিল। বিক্রম বলে ওই সময় আমি শুধু ক্যাথরিনের কথা ভাবছিলাম। তবে মায়া কথায় কথায় বিক্রমের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করছিল। বিক্রম একসময় মায়ের কাছে জানতে চায় টেবিল কীভাবে ভাঙল। মায়া বলে ওটা বলো না, আমার মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, তাই ওরা ভেঙে ফেলেছি। তবে তাদের কথার মধ্যে বিক্রম মেঝের মধ্যে একটি মানি ব্যাগ পায়। মায়ের সাথে সাথে মানি ব্যাগটি নিয়ে বলে এটা শেখরের মানি ব্যাগ, ভুলে ফেলে গেছে। বিক্রম দেবকে বলে আমার কাছে সব কিছুই কেমন যেন আজব লাগছিল, মায়ের বিহেভিয়ার কোনোটাই ঠিক ছিল না।
বিক্রম বারবার বোঝানোর চেষ্টা করছে যে মায়া শেখরকে খুন করে বেডরুমের মধ্যে আটকে রেখেছিল, কিন্তু বিক্রমের কোনো কথাই দেব বিশ্বাস করতে চাচ্ছে না। এরপর ওই অ্যাপার্টমেন্টের ওয়াচম্যানদের ডাকা হয়। একজন ওয়াচম্যান জানায় গতকাল সন্ধ্যা 7:30টায় শেখর ফ্ল্যাটে এসেছিল। 8টায় তার ডিউটি শেষ হয়ে গেছে। ততক্ষণ শেখরকে সে বের হতে দেখেনি। অন্যজন জানায় আমার পেট খারাপ ছিল, আমি যখন ওয়াশরুমে ছিলাম তখন বলতে পারবো না, তবে আমি যখন বাইরে আসি তখন আমি যেতে দেখিনি। তার মানে তাদের কথাই স্পষ্ট বোঝা যাচ্ছে শেখর 7:30টায় ফ্ল্যাটে এসেছিল ঠিকই, এরপর আর বের হয়নি। কিন্তু মায়া বলছে শেখর গতরাত 12টার দিকে বাসায় ফিরেছিল। মায়ের ভাষ্যমতে বিক্রম যখন মায়ের গলা চেপে ধরেছিল ঠিক তখনই শেখর ঘরে ঢুকে পড়ে। আর এমন অবস্থায় দেখা মাত্রই মায়াকে বাঁচানোর জন্য শেখর বিক্রমের সাথে ফাইট করছিল। আর মায়াও তখন হেল্পের জন্য বাইরে ছুটে যায়। আর পথের মধ্যে পুলিশের গাড়ি দেখে পুলিশকে ডেকে যতক্ষণে ফ্ল্যাটে ফিরে আসে ততক্ষণে বিক্রম শেখরকে মেরে ফেলেছে। একদিকে মায়া বলছে 12টার দিকে এসেছিল, অন্যদিকে ওয়াচম্যানরা বলছে 7:30টায় এসেছে আর বের হয়নি। কার কথা সত্যি? অবশ্য ওয়াচম্যানদের কথার বিষয়ে মায়া বলে 7:30টার সময় শেখর একবার এসেছিল, কিন্তু 2 মিনিট পরে আবার বের হয়ে চলে গিয়েছিল, আর এরপর 12টার সময় আবার ফিরেছিল। কিন্তু ওয়াচম্যানরা যেমনটা বলছে, ওয়াচম্যানদের তথ্য অনুযায়ী শেখর যদি 7:30টায় ফ্ল্যাটে এসে থাকে তাহলে মায়া যেসব বলছে সব কিছু মিথ্যা। এই থিওরিতে বলছে মায়া শেখরকে খুন করেছে আর পুরো ব্লেমটা দিচ্ছে বিক্রমকে। এই জন্য দেবের এখন মায়ের উপর সন্দেহ হচ্ছে। দেবও এখন চিন্তার মধ্যে পড়ে গেছে, কার কথা সে বিশ্বাস করবে। অ্যাকচুয়ালি ওখানে কি ঘটেছিল? এর মধ্যে এক মহিলা থানায় কল করে জানায় ক্যাথরিন মার্ডার কেসের বিষয়ে তার কাছে একটি এভিডেন্স আছে। আর শোনা মাত্রই দেবরা ওই মহিলার সাথে দেখা করে। মহিলা জানায় ঘটনার দিন তাদের অ্যানিভার্সারি ছিল, আর সেজন্যই তার হাজব্যান্ড তাকে JW ম্যারিয়ট হোটেলে নিয়ে গিয়েছিল। তবে রাতের বেলা তারা যখন একে অন্যকে ভিডিও করছিল তখন জানালা দিয়ে ঠিক অপোজিট পাশের বিল্ডিংয়ে থাকা বিক্রম আর ক্যাথরিনার ফাইটের ভিডিওটিও রেকর্ড হয়ে গিয়েছিল, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ওই রাতে বিক্রম আর ক্যাথরিনের মধ্যে ঝামেলা হচ্ছিল। আর এই ভিডিওটা দেখার পর বিক্রমের উপর সন্দেহ করাটা একদমই স্বাভাবিক। দেব বিক্রমকে ওই ভিডিওটি দেখায়, আর ওই ভিডিও দেখার পর বিক্রম জানায় আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল ঠিকই, কিন্তু কি বিষয় সেটা আপনারা জানেন না। বিক্রমের তথ্য মতে বিক্রমের যে বুকটি লঞ্চ হয়েছে এটা লঞ্চ করা ক্যাথরিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর ক্যাথরিনই এই বুকের সাকসেসের জন্য ওই মেয়েটির নাম প্রকাশ করে দিয়েছিল, যেটা বিক্রম একদমই পছন্দ করেনি। এই জন্য বিক্রম চাচ্ছিল বুকটা যেন পাবলিশ না হয়, কিন্তু ক্যাথরিন কিছুতেই পাবলিশ ক্যান্সেল করতে চাচ্ছে না। এক পর্যায়ে ক্যাথরিন বিক্রমকে বলেই দেয় তুমি আমার সাথে কন্ট্যাক্টে আছো, যদি তুমি কন্ট্যাক্ট ক্যান্সেল করতে চাও আমি তোমার নামে মামলা করব, আর তুমি সারা জীবন কোনো বই লিখতে পারবে না। বিক্রমের ভাষ্যমতে ওই রাতে তার আর ক্যাথরিনের মধ্যে এটা নিয়ে ঝামেলা হয়েছিল। বিক্রম বলে এত কিছু হওয়ার পর আমি চাচ্ছিলাম না বইটা যেন পাবলিশ হয়, কিন্তু ক্যাথরিনের ওপর কোম্পানির প্রেশার ছিল, তাই ক্যাথরিন হয়তোবা সেটা বুঝতে পারছিল না। আর এর মধ্যে ক্যাথরিনের পোস্টমর্টম রিপোর্ট এসে পড়ে, যেখানে দেখা যাচ্ছে হার্ট অ্যাটাকের কারণে ক্যাথরিনের মৃত্যু হয়েছিল। তার মানে ক্যাথরিনকে খুন করা হয়নি, সেটা ন্যাচারাল ডেথ ছিল। আর অন্যদিকে ফরেন্সিক ল্যাব থেকে ফরেন্সিক এক্সপার্ট জানায় শেখরের মাথায় যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তাতে ধারণা করা হচ্ছে ভারী এবং শক্ত কিছু দিয়ে শেখরের মাথায় আঘাত করেছে। আর যখন আঘাত করা হয়েছিল তখন দুজনই মুখোমুখি দাঁড়ানো ছিল। দেবের কথা শেখর তো বসেও থাকতে পারে, কিন্তু ফরেন্সিক এক্সপার্ট কিছু এক্সপেরিমেন্টের দ্বারা বুঝিয়ে দেয় দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে আঘাত করলে এক ধরনের ক্ষত তৈরি হয়, আর বসে থাকা ব্যক্তিকে আঘাত করলে এক ধরনের ক্ষত তৈরি হয়। আর শেখরের মাথায় যে ক্ষতটি দেখা গেছে সেখানে এই ক্ষতর সাথে কম্পেয়ার করলে স্পষ্ট বোঝা যাচ্ছে শেখর দারুণ অবস্থায় ছিল, আর 6 ফুট উচ্চতার কোনো একজন ব্যক্তি ভারী এবং শক্ত কিছু দিয়ে শেখরের মাথায় আঘাত করেছিল, আর সেখান থেকে রক্তক্ষরণের কারণে শেখরের মৃত্যু হয়েছে। এদিকে বিক্রমের উচ্চতা 6 ফিটের উপরে, তার মানে এই দিক দিয়ে যদি চিন্তা করা যায় বিক্রমই হয়তো শেখরকে খুন করেছে। আর এই থিওরির উপর ভিত্তি করেই কমিশনার প্রেস কনফারেন্সে বলে দেয় বিক্রমই শেখরের খুন করেছে। এদিকে দেব তখন প্রেস কনফারেন্সে, অন্যদিকে পুলিশের সদস্যরা বিক্রমকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্রম স্পষ্ট বুঝতে পারে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, তাই বিক্রম দেবকে খোঁজার চেষ্টা করছিল। অবশ্য পুলিশ কনস্টেবলরা তাকে ধরেও ফেলে। এর মধ্যে দেব গৌতমকে কল করে জানতে চায় মায়ের ঘর থেকে আমরা যে পোড়া ফটোগুলো উদ্ধার করেছিলাম ওই ফটোগুলোর বিষয়ে কি হলো। খুব দ্রুত সময়ের মধ্যে আমার ওই ফটোগুলোর ডিটেলস চাই। সিন চলে যায় রাতে, বিক্রমকে সেলে রাখা হচ্ছে। হাবিলদার তাম্বে এসে খাবার দিয়ে যায়। বিক্রম এখন অসহায়, তাকে এই খাবার খেয়ে বেঁচে থাকতে হবে। বিক্রম যতই বোঝানোর চেষ্টা করুক না কেন কেউই তার কথা বুঝতে চাচ্ছে না, শুনতেও চাচ্ছে না। সিন চলে যায় পরবর্তী দিন। মায়ের ঘর থেকে যে পড়া ফটোগুলো উদ্ধার করা হয়েছিল সেই ফটোগুলোর অরিজিনাল ফটো পাওয়া গেছে। আর ওই ফটোগুলো পাওয়া মাত্রই চেরাগ নামে এক লয়ারকে অ্যারেস্ট করা হয়। এই চেরাগ ছিল শেখরের বন্ধু, আর তারা একসাথেই ওকালতি করত। আর এরপরই আমরা দেখতে পাই
পুলিশের হাতে যে ফটোগুলো এসেছে এগুলো মায়া আর চেরাগের ফটো। আর এই ফটোগুলো প্রমাণ করে দিচ্ছে মায়া আর চেরাগের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। অবশ্য চেরাগ এবং মায়া সেটা স্বীকার করে নেয়, কিন্তু তারা দুজনই বলছে তাদের সম্পর্ক ছিল ঠিকই। তারা সেই সম্পর্কটা শেষও করে দিতে চেয়েছিল, তারা শেখরকে খুন করেনি। আবার চেরাগ দেবকে বলছে ঘটনার দিন সে মায়ের সাথে দেখা করেনি বা ওই ফ্ল্যাটে যায়নি। কিন্তু দেব চেরাগকে বলে দেয় তারা ফ্ল্যাটের মধ্যে চেরাগের ব্লাড পেয়েছে, আর এটা স্পষ্ট প্রমাণ করছে ঘটনার দিন চেরাগ ওখানেই ছিল। চেরাগের ভাষ্য মতে ওই রাতে যেটা হয়েছিল, শেখর তখন বাইরে, চেরাগ আর মায়া তখন একে অন্যের সাথে কথা বলছিল। চেরাগ মূলত তাদের এই সম্পর্কের বিষয় নিয়ে মায়াকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু মায়া কিছুই শুনতে চাচ্ছে না। আর তাদের কথার মধ্যেই শেখর এসে পড়ে, আর তারা এমন একটা অভিনয় করে যে তারা শেখরের জন্য অপেক্ষা করছিল। অবশ্য শেখর তাদের আচার ব্যবহার সব কিছু বুঝতে পারছিল, আর চেরাগ এটা বুঝতে পেরে যখনই বের হয়ে যাবে তখনই শেখর চেরাগকে আটকে দেয়। মায়া তখন জানতে চায় তোমার কি হয়েছে, তুমি এমন বিহেভ করছো কেন? ঠিক তখনই শেখর চেরাগ আর মায়ার ওই ফটোগুলো দেখায়। তার মানে এই ফটোগুলো শেখর আগেই পেয়ে গিয়েছিল, আর শেখর তাদের সম্পর্কের কথা জানতে পেরেই ওই রাতে ওই ফটো সহ এসেছিল। আর এই বিষয় নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে শেখর চেরাগকে ধাক্কা দিলে টেবিলের উপর পড়ে কাঁচ ভেঙে গিয়েছিল, আর ওই কাচের আঘাতে রক্ত ওখানে লেগে গিয়েছিল, যেটা পরবর্তীতে পুলিশ পেয়েছে। আর এই ঘটনার পর শেখর বের হয়ে যায়। চেরাগ বলে আমিও চলে গিয়েছিলাম, কিন্তু আমার মনের মধ্যে শুধু কাজ করছিল ওদের সাথে কিছু হয়নি তো, আবার ওরা দুজন ঠিক আছে তো। আমি মায়াকে বহুবার কল করেছি, কিন্তু মায়ের ফোন বন্ধ থাকায় আমি কন্ট্যাক্ট করতে পারছিলাম না। এজন্য আমি আবার মায়ের ফ্ল্যাটে গিয়েছিলাম। মায়ের দরজাও খুলেছিল, কিন্তু আমাকে ঢুকতে না দিয়ে আমাকে দ্রুত চলে আসতে বলেছিল। অবশ্য এই ব্যাপারে মায়া বলে ওই সময় বিক্রম তার পাশে দাঁড়িয়েছিল, এই জন্য বিক্রমের ভয়ে মায়ের চেরাগকে ঢুকতে না দিয়ে সেখান থেকে বিদায় করেছিল। মায়ের কথা আমি যেটা করেছি সেটা অন্যায় ছিল, কিন্তু তার জন্য আমি বিক্রমকে খুন করিনি। কিন্তু মায়া আর চেরাগের পরকীয়ার সম্পর্কের বিষয়ে জানার পর যে কেউই ভাববে তাদের সম্পর্কটা যখন শেখরের কাছে ধরা পড়ে গিয়েছিল তখন তারা দুজনে মিলে প্ল্যান করে শেখরকে খুন করতে পারে, আর এটা ঘটা একদমই স্বাভাবিক। এরপর দেব বিক্রমের সাথে দেখা করে। দেবকে দেখে বিক্রম বলছিল আমি এখন সব আশা ছেড়ে দিয়েছি, কারণ সবাই আমাকেই দোষী হিসেবে ধরে নিয়েছে। সত্যটা কেউই জানতে চায় না। দেব বলে কে বলছে জানতে চায় না, তুমি বলো আমি শুনছি। সিন চলে যায় ওই ঘটনায় যেটা আমরা আগে দেখেছিলাম। ঘরের মেঝেতে শেখরের ওই মানিব্যাগটি পাওয়ার পর আদিত্য সন্দেহ হচ্ছিল, তাই আতো বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তবে ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। মায়া দরজা খুলেই দেখে চেরাগ এসেছে। বিক্রম বলে চেরাগকে মায়া শেখর বলে পরিচয় দিয়েছিল, আর আমি তো আগে থেকে তাকে চিনতাম না, তা আমিও ধরে নিয়েছিলাম চেরাগই শেখর। মায়া বলেছিল শেখর একজন লয়ার, তোমার সমস্যার কথা আমি শেখরকে খুলে বলছি, ও নিশ্চয়ই তোমাকে হেল্প করবে। এরপর মায়া চেরাগের সাথে কথা বলছিল। এদিকে বিক্রম জানলা দিয়ে উকি দিয়ে দেখে অ্যাপার্টমেন্টের সামনে পুলিশের গাড়ি এসেছে, আর ঠিক তখনই চেরাগ বিক্রমের মাথায় আঘাত করে বিক্রমকে বেহুশ করে দেয়। এরপর বিক্রমের যখন জ্ঞান ফিরে আসে, বিক্রম দেখেছিল চেরাগরা শেখরের বডিটি বেডরুম থেকে বের করে এনে ড্রয়িং রুমে রেখেছিল। আর এরপরই মূলত আর মায়েরা যখন বুঝতে পেরেছিল বিক্রমের জ্ঞান ফিরে এসেছে, ঠিক তখনই মায়া পুলিশ ডেকে এনেছিল, আর পুলিশ এসে তাকে এই অবস্থায় অ্যারেস্ট করে। বিক্রমের কথা শুনে দেব চেরাগ আর মায়ের ফটো দেখালে ফটো দেখে বিক্রম বলে ওই রাতে মায়া একেই শেখর বলে পরিচয় করে দিয়েছিল। বিক্রম যে স্টোরি বলছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে মায়া আর চেরাগ শেখরকে খুন করার পর শেখরের খুনের দায় তাকেই ফাঁসিয়ে দিয়েছে। দেবের ধারণা হয় চেরাগ শেখরকে মেরেছে, না হয় বিক্রম শেখরকে মেরেছে। গৌতম বলে ওয়াচম্যানের তথ্য মতে শেখর সন্ধ্যা 7:30টায় ফ্ল্যাটে এসেছিল, আবার মায়াও তেমনটা বলেছে, কিন্তু ও বের হয়েছিল কিনা তা কিন্তু কেউই বলতে পারছে না। দেবের কথা সিম্পল ব্যাপার, শেখর যদি বের না হয়ে থাকে তাহলে চেরাগ আর মায়া শেখরকে খুন করেছে, আর শেখর যদি বের হয়ে আবার ফিরে এসে থাকে তাহলে সিম্পল বিক্রমই খুন করেছে। ওই সময়টাতে তখন বৃষ্টি পড়ছিল, আর জুতায় কাদা লাগায় দেব বসে বসে কাদা পরিষ্কার করছিল। ঠিক তখনই দেবের মাথায় আসে ঘটনার রাতেও তো বৃষ্টি পড়ছিল, শেখর যদি ওই সময় বাসায় এসেই থাকে, বৃষ্টি শুরু হয়েছিল 12টার আগে, শেখর যদি 12টার সময় বাসায় এসেই থাকে তাহলে শেখরের জুতায় কাদা লেগে থাকার কথা। এই জন্য শেখর দ্রুত এভিডেন্স রুমে থাকা শেখরের ওই জুতাটা চেক করে, কারণ মায়া যদি সত্যি বলে থাকে তাহলে শেখরের জুতার মধ্যে কাদা লেগে থাকবে, আর মায়া যদি মিথ্যা বলে থাকে তাহলে শেখরের জুতা ফ্রেশ থাকার কথা। আর এটাই পাওয়া যায়, শেখরের জুতা একদমই ফ্রেশ। তার মানে শেখর 7:30টায় এসে আর বের হয়নি। এখন এটা স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে মায়া মিথ্যা বলেছে, মানে চেরাগ আর মায়া মিলেই শেখরকে খুন করেছে। আর এই থিওরির উপর ভিত্তি করেই মায়াকে অ্যারেস্ট করা হয়। দেবের ধারণা
মায়া আর চেরাগের পরকীয় সম্পর্কের বিষয়ে শেখর যখন জেনে গিয়েছিল তখনই মায়া আর চেরাগ মিলে শেখরকে খুন করেছিল। আর এরপর আনফর্চুনেটলি বিক্রম সেই বাড়িতে এসেই আশ্রয় নেয় যেই বাড়িতে খুন হয়েছিল। আর মায়া যখন বিক্রমের ওয়াইফের খুনের বিষয়ে জানতে পেরেছিল ওই সময় মায়া প্ল্যান করে বিক্রমকেই তারা এই খুনের দায়ে ফাঁসাবে। আর প্ল্যান মতো চেরাগ দরজায় নক করা মাত্রই মায়া চেরাগকে তার প্ল্যানের কথা খুলে বলেছিল। এরপর তারা বিক্রমকে বেহুশ করে বিক্রমকে ফাঁসিয়ে দিয়েছে। শেখরের খুনি এখন ধরা পড়েছে। তাই দেব বিক্রমের সাথে দেখা করে বিক্রমকে বলে মায়া আর চেরাগ মিলেই শেখরকে খুন করেছে। সাথে ক্যাথরিনের মৃত্যুর বিষয়টিও বলে যে পোস্টমর্টম রিপোর্ট বলছে ক্যাথরিন হার্ট অ্যাটাকে মারা গেছে, তাই বিক্রমকে এখন ছেড়ে দেওয়া হবে। অবশ্য বিক্রম বলছিল ক্যাথরিনকে আমিই মেরেছি, কারণ ওই সময় আমার ক্যাথরিনের পাশে থাকা উচিত ছিল। আমি যদি ওর পাশে থাকতাম হয়তোবা এমনটা হতো না। দেবও অবশ্য বিক্রমের মানসিক অবস্থার কথা বুঝতে পারছিল, তাই দেব তার ছোটবেলার একটি ঘটনার কথা শেয়ার করে। দেবের ছোট ভাই তার বাবার গোপনে দেবের থেকে মোটরসাইকেল চালানো শিখত। আর এভাবে শিখতে শিখতে একদিন দেবের থেকে মোটরসাইকেল নিয়ে অনেক দূরে চলে গিয়েছিল। সেখানে অ্যাক্সিডেন্টের পর তার ভাই মারা গিয়েছে। তাই দেব এখনও পর্যন্ত নিজেকে ক্ষমা করতে পারছে না। দেবের মন এখনও বলে তার বাবার কথা অমান্য করে সে যদি তার ছোট ভাইকে মোটর বাইক চালানো না শেখাতো হয়তো তার ভাইটা জীবিত থাকত। সিন চলে যাওয়ার পরবর্তী দিন বিক্রমকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে বিক্রম যাওয়ার সময় জানতে চাচ্ছে ক্যাথরিনের বডিটি কখন পাওয়া যাবে। গৌতম বলে 2-3 দিন সময় লাগবে। অবশ্য দেব বলে চিন্তা করো না, আজকের মধ্যে পেয়ে যাবে। এরপর মর্চুয়ারি থেকে বডি রিলিজ করে ক্যাথরিনের সৎকার করা হয়। সিন চলে যায় দেবের বাড়িতে। দেব বিক্রমের লেখা একটা নোবেল পড়ছিল। এদিকে দেবের ওয়াইফ মীরা বিক্রমের অনেক বড় ফ্যান। মীরাকে বলছিল তোমরা এসব নোবেল যে কীভাবে পড়ো আর কীভাবে বুঝতে পারো, 1 ঘন্টা যাবৎ 1 পেজের মধ্যে আটকে আছি। অবশ্য এই নোবেলটি মীরা আগেও পড়েছে, তাই মীরা দেবকে বলেও দেয় এই নোবেলের যে হিরো সে ড্রাগ ওভারডোজের কারণে মারা গিয়েছিল। আর মীরার মুখে ড্রাগ ওভারডোজের কথা শোনা মাত্রই দেবের মনে একটি সন্দেহ জাগে। দেব দ্রুত ফরেন্সিক ল্যাবে চলে যায় আর ওই ফরেন্সিক এক্সপার্টের কাছে জানতে চায় ক্যাথরিনের মৃত্যুটা কি ড্রাগ ওভারডোজের কারণে হতে পারে। সে স্পষ্ট বলে দেয় এমন কিছুই ঘটেনি, ক্যাথরিন স্বাভাবিকভাবে ড্রাগ নিত। ছোটবেলা থেকে ক্যাথরিন এই ড্রাগ নিচ্ছিল। আর ওর ঘরে পাওয়া ওই মেডিসিনের বোতল এবং ওই মেডিসিন কেনার রসিদ বলছে যেদিন পারচেস করা হয়েছে আর যেদিন ক্যাথরিনের মৃত্যু হয়েছে ওই দিন থেকে শুরু করে ক্যাথরিনের মৃত্যু পর্যন্ত ক্যাথরিন স্বাভাবিক ডোজই নিচ্ছিল। তাহলে ড্রাগ ওভারডোজের তো কোনো প্রশ্নই আসছে না। এসব শুনে দেব বলছিল আমি হয়তো একটু বেশি চিন্তাভাবনা করছি। তবে তখনই হাতে ধাক্কা লেগে মেডিসিন পড়ে যায়। আর মেডিসিনগুলো তোলার সময় দেব একটি ক্যাপসুল খুলে ফেলে। আর তখনই ল্যাব টেকনিশিয়ান বলে ওঠে স্যার এখানে তো স্বাভাবিক মাত্রার থেকে 3 গুণ বেশি পরিমাণ মেডিসিন দেওয়া আছে। এই ট্যাবলেটের মধ্যে অতিরিক্ত মেডিসিনের ডোজ দেওয়া হয়েছে। আর এই কাজটি বিক্রম করেছে। তার মানে বিক্রম খুব চতুরতার সাথে ক্যাথরিনকে এই মেডিসিন দিয়ে যাচ্ছিল। ক্যাথরিনের যেহেতু ছোট থেকে এই মেডিসিন নিতে হতো, ক্যাথরিনের যেহেতু হার্টের প্রবলেম ছিল আর রেগুলার এই মেডিসিন নিতে হতো, বিক্রম সেই মেডিসিনটি কাজে লাগিয়ে ক্যাথরিনকে হত্যা করেছে। আর এটা বোঝা মাত্রই দেব কার নিয়ে বেরিয়ে যায়। এদিকে বিক্রম আজ ফ্লাইটে করে লন্ডন যাবে, তাই দেব গৌতমকে কল করে বলে যে কোনো মূল্য ওর ফ্লাইটটি আটকাও। তবে ঠিক তখনই বিক্রম এয়ারপোর্ট থেকে কল করে। বিক্রম দেবকে পুরো বিষয়টা খুলে বলে যে দেব যেটা ভাবছে সেটাই ঘটেছে। মূলত ক্যাথরিন চাচ্ছিল না ওই মেয়েটির নামটা লিক হয়ে যাক। মূলত ওই মেয়েটির নামটা লিক হয়ে যাওয়ায় ক্যাথরিন এই বুকটি পাবলিশ করতে চাচ্ছিল না। আর এটা নিয়ে মূলত তাদের মধ্যে ঝামেলা হয়েছিল। কিন্তু বিক্রম যে কোনো মূল্যেই বুক পাবলিশ করে ছাড়বে। আর এই বিষয় নিয়ে ঝামেলার এক পর্যায়ে ক্যাথরিন বলেও দিয়েছিল ক্যাথরিন বিক্রমের নামে মামলা করবে, বিক্রমকে ডিভোর্সও দিবে। এজন্যই মূলত বিক্রম ক্যাথরিনকে খুন করেছিল। আর এরপর বিক্রমের প্ল্যান মতে বিক্রম পুলিশকে কল করে। তবে পুলিশ যখন তাকে সন্দেহ করছিল ঠিক তখনই ক্যাথরিনের ফোনে শেখরের মেসেজ আসে। আর ওই মেসেজটি দেখেই বিক্রম বুঝতে পারে শেখর আর ক্যাথরিন তার বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ক্যাথরিনকে তো বিক্রম এখানে মেরে ফেলেছে, বাকি ছিল শেখর। এই জন্যই শেখরকে মারতে শেখরের ফ্ল্যাটে গিয়েছিল। আর বিক্রমের কথা আমরা এটাও জানতে পারি মায়া ওই ফ্ল্যাটের ঘটনাগুলোর কথা যেভাবে বলেছিল ঠিক সেভাবেই সব কিছু ঘটেছে। মায়া প্রত্যেকটি কথাই সত্যি বলছিল। বিক্রম এটাও বলে শেখরের ফ্ল্যাটে তার ওই কেসের ডকুমেন্টসগুলো খোঁজার সময় সে মায়া আর চিরাগের ওই ফটোগুলো পেয়েছিল। আর এই ফটোগুলো পাওয়ার পর বিক্রম তার প্ল্যানটা সাজিয়েছিল। বিক্রম চাচ্ছিল পুলিশ যেন ওই ফটোগুলো পেয়ে ধারণা করে নেয় যে মায়া আর চিরাগের সম্পর্কের কারণেই মায়া আর চিরাগ মিলে শেখরকে খুন করেছিল। আর বিক্রম ওই ফটো দেখে চিরাগকে আইডেন্টিফাই করায় দেবরা ধরে নিয়েছিল চিরাগ আর মায়া মিলে শেখরকে খুন করেছে। মানে পুরো বিষয়টা বিক্রম খুব ঠান্ডা মাথায় সাজিয়েছিল। এগুলোর বিষয় না হয়ে গেল
মায়া যদি সত্যি বলে থাকে তাহলে শেখর ওই রাতে 12টার পর এসেছে। তাহলে 12টার পর যদি এসে থাকে ওই সময় বৃষ্টি ছিল, শেখরের জুতা কাদা লেগে থাকার কথা, তাহলে শেখরের জুতা পরিষ্কার কেন পাওয়া গেল? এখানেও বিক্রমের মাস্টার প্ল্যান কাজ করেছে, কারণ বিক্রম প্ল্যান করেই তার সাথে শেখরের জুতা পরিবর্তন করে নিয়েছিল, আর এ কারণে পুলিশকে সে বোকা বানাতে পেরেছে। বিক্রম কথা বলতে বলতে ফ্লাইটে বোর্ড করে ফেলে। দেবও এয়ারপোর্টে পৌঁছে গেছে। তবে বিক্রম শুধু দেবকে বলে, আপনি যদি আমাকে ধরেও ফেলেন কিছুই করতে পারবেন না, কারণ ইউকে গভর্নমেন্ট আমাকে কিছু করতে দিবে না। আর আমি যে খুন করেছি তার একমাত্র প্রমাণ ছিল ক্যাথরিনের বডি, সেটাও তো এখন নষ্ট হয়ে গেছে। এখন ইচ্ছা করলেও আমার বিরুদ্ধে কোনো প্রমাণই আপনি জোগাড় করতে পারবেন না। একমাত্র বিক্রমের জবানবন্দি ছাড়া দেবের কাছে আর কোনো তথ্য প্রমাণই নেই, যেই তথ্য প্রমাণের ভিত্তিতে দেব বিক্রমকে অ্যারেস্ট করতে পারবে। তাই দেব শত চেষ্টা করেও বিক্রমকে আটকাতে পারল না, কারণ বিক্রমের ফ্লাইট রানওয়েতে চলে গেছে, এখন কোনোভাবে আটকানো সম্ভব নয়। আর এইভাবেই খুব বড় একটা মাস্টার প্ল্যান সাজিয়ে বিক্রম দেশ থেকে পালিয়ে গিয়েছিল। অনেক বড় বড় অপরাধ করে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে, বছরের পর বছর চেষ্টা করেও পুলিশ যাদের হাতের নাগালে পায়নি। তো মুভিটা আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।